জামাগুলোর ডিজাইন একদম ভালো লাগে না বাবা। এগুলো সব পুরাতন জামা। আমি তো তোমার কাছে নতুন ডিজাইনের জামা চেয়েছিলাম। আমাকে নতুন ডিজাইনের জামা এনে না দিলে আমি আজ কোনো খাবারই খাবো না। উফ বাবা, মেয়েটাকে নিয়ে আর পারছি না। দোকানের যত জামা ছিল সব জামাগুলোই ওর জন্য নিয়ে এলাম, তারপরেও নাকি ওর জামা পছন্দ হচ্ছে না। বন প্রধান, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বল দেখি কি বলতে চাস। বনে যদি ঘোষণা করে দেওয়া হয় তাহলে হয়তো কেউ নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারবে। আপনার মেয়ে কোনো না কোনো পাখির হাতের জামা ঠিক পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিক কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বনে ঘোষণা করে দে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বন প্রধানের মেয়ের জন্য যে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। একটি বিশেষ ঘোষণা। দেখেছো কাকুলি, বন প্রধানের মেয়েকে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিলে নাকি 100 স্বর্ণমুদ্রা উপহার দিবে। তাহলে তো এই সুযোগটা মিস করা যাবে না। যেভাবেই হোক আমরা নতুন ডিজাইনের জামা বানিয়ে দিব। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। তাহলে আজই শহরে গিয়ে সুন্দর সুন্দর কিছু কাপড় কিনে নিয়ে এসো। আর শোনো, তুমি যে শহরে কাপড় আনতে যাচ্ছ এই কথা যেন কাউকে বলো না। আরে না না কাকুলি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব বলে কালু শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। কালু দাদা, ঘোষণা শুনেছো তো? তোমাদের তো টাকা আছে, কিছু কাপড় কিনে নিয়ে এসে বন প্রধানের মেয়েকে নতুন ডিজাইনের জামা বানিয়ে দিতে পারো। আমার কাছে টাকা থাকলে আমি সুন্দর একটা জামা বানিয়ে দিতাম। আরে ঘোষণাতে সব মিথ্যে বলেছে, কোনো স্বর্ণমুদ্রাই দিবে না। একটা কাপড়ের জন্য কি এতগুলো স্বর্ণমুদ্রা দিবে নাকি? তুই আবার টাকা ধার করে জামা বানাতে যাস না, তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে। না কালু দাদা, আমি আবার কার কাছে টাকা ধার নিতে যাব বলো? আমি গরিব পাখি, ঠিক মতো খেতেই পারি না। আর ধার নিয়ে কি আর সেই টাকা পরিশোধ করতে পারবো? আচ্ছা ঠিক আছে টুনি, আমি একটা কাজে যাচ্ছি রে, তাই এখন আর কথা বলার সময় নেই। চল রে মা, আমরা জঙ্গলে চলে যাই। আচ্ছা মা, কেউ যদি বনপ্রধানের মেয়েকে জামা বানিয়ে না দেয় তাহলে তো বনপ্রধানের মেয়ে খুব কষ্ট পাবে, তাই না? তা তো পাবেই রে মা, কিন্তু কি আর করার বল। আমার কাছে কাপড় কেনার টাকা থাকলে আমি সুন্দর একটা জামা বানিয়ে দিতাম। এভাবে মা মেয়ে গল্প করতে করতে জঙ্গলে চলে যায়। আর টুকি জঙ্গলের ভিতরে একটা ফুলের বাগান দেখে সেখানে দাঁড়িয়ে যায়। মা, মা দেখো দেখো, কত সুন্দর ফুল। এই ফুল আর ঘাস লতা পাতা দিয়ে তো জামা বানানো যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। ফুল ঘাস লতা পাতা দিয়ে জামা বানালে একদম নতুন ডিজাইনের জামা হবে। তুই ফুল তুলতে থাক, আমি কাট কাটতে থাকি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি ফুল তুলতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা টুকি, তোর ফুল তোলা হলো? হ্যাঁ মা, হয়েছে। দেখো দেখো, আমি কতগুলো ফুল তুলেছি। এখন চল বাড়িতে চলে যাই, আর বাড়ির সামন থেকে বড় বড় ঘাস তুলে জামা বানানোর কাজ শুরু করে দিব। এরপর টুনি আর টুকি বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই টুকি দেখতে পায় কালু কিছু কাপড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। মা দেখো দেখো, কালু আঙ্কেল কাপড় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তাহলে কি কালু আঙ্কেল বনপ্রধানের মেয়ের জন্য জামা বানাবে? আরে না, কালু দাদা তো বনপ্রধানের ঘোষণা বিশ্বাসই করছে না। তাহলে জামা বানাতে যাবে কেন? হয়তো কাকুলি দিদি জামা বানাবে। কাকুলি দেখো, শহর থেকে কত সুন্দর কাপড় নিয়ে এসেছি। এবার চলো জামা বানানোর কাজ আজ থেকে শুরু করে ফেলি। হ্যাঁ কালু, তাড়াতাড়ি জামা বানাতে হবে, নয়তো বনের অন্য কোনো পাখি জামা বানিয়ে নিয়ে বনপ্রধানের বাড়িতে যাবে। টুনি তো গরিব, তাই টুনি জামা বানাবে না। আর বাকি পাখিদের বাড়িতে গিয়ে মিথ্যে বলে জামা বানানো নিষেধ করে আসতে হবে। তাহলে তুমি এক্ষুনি পাখিদের বাড়িতে চলে যাও।
এ কি টুনি, তুই আবার ফুল ঘাস দিয়ে কার জন্য জামা বানাচ্ছিস? কেন, বন প্রধানের মেয়ের জন্য বানাচ্ছি। কেউ যদি জামা বানিয়ে না দেয় তাহলে তো বন প্রধানের মেয়ে খুব কষ্ট পাবে। তাই আমি যেভাবেই পারি সেভাবেই জামা বানাচ্ছি। হা 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 হা। তুই কি পাগল হয়ে গেছিস? বন প্রধানের মেয়ে কি তোর ঘাসের জামা দেখে খুশি হবে? বরং বন প্রধান অপমান করে তোকে বন থেকে বের করে দিবে। হা 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 হা। বের করে দিলে আর কি করব বলো? আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করছি। এতে যদি বন প্রধান আমাকে অপমান করে তাহলে তো বন থেকে যেতেই হবে। কিন্তু আমার বিশ্বাস বন প্রধান এই কাজ কখনো করবেন না। তোর ভালোর জন্য বলছি, তুই যদি আমার কথা না শুনিস তাহলে দেখবি সত্যি তোকে অপমানিত হতে হবে। মা, কালু আঙ্কেলের কথা বিশ্বাস না করে তুমি জামা বানাও তো। তোমার হাতে এত সুন্দর জামা বন প্রধানের মেয়ে ঠিক পছন্দ করবে, দেখো। এরপর টুনি আবারও জামা বানাতে শুরু করে, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে কালু সবাইকে জামা বানানো নিষেধ করে বাড়িতে চলে আসে। কাকুলি, সবাইকে নিষেধ করেছি, কিন্তু টুনি তো ঘাস দিয়ে বন প্রধানের মেয়ের জন্য জামা বানাচ্ছে। টুনির এসব দেখে আমার খুব হাসি পাচ্ছে। কি, টুনি ঘাস দিয়ে জামা বানাচ্ছে? এত ধনী পাখির মেয়ে নাকি ঘাসের জামা পরবে? টুনি কি পাগল হয়ে গেছে নাকি? টুনির কথা বাদ দাও, টুনিকে তো অপমান করে বন থেকে বের করে দিবে। জামা বানানো তো হয়ে গেছে, চলো এবার আমরা বন প্রধানকে জামাটা দিয়ে 100 স্বর্ণমুদ্রা নিয়ে আসি, যাতে টুনি যাওয়ার আগে আমাদের স্বর্ণমুদ্রাগুলো দেখে যেতে পারে। এসব বলে কালু কাকুলি জামা নিয়ে বন প্রধানের বাড়িতে চলে যায়। বন প্রধান, এই নিন আপনার মেয়ের নতুন জামা। এবার আমাদের 100 স্বর্ণমুদ্রা দিয়ে দিন। দাঁড়াও, আগে তো আমার মেয়ের পছন্দ হতে হবে। মা ইকরি, দেখ তো এই জামাটা তোর কাছে কেমন লাগে? একদম বাজে বাবা, এমন জামা তো গজে ফেকালিয়ে পারবে। তোমাদের জামা নিয়ে এখান থেকে চলে যা বলছে। এরপর কালু কাকুলি আর কিছু না বলে সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকে, আর পথে টুনির সাথে তাদের দেখা হয়ে যায়। টুনি, ঘাসের জামা নিয়ে বন প্রধানের বাড়িতে যাচ্ছিস তাই না? যা যা, বন প্রধান তোকে আজ 200 স্বর্ণমুদ্রা দিবে। আমাদের এত সুন্দর জামা বন প্রধানের মেয়ে পছন্দ করেনি, আর তুই কি করে ভাবলি তোর এই ঘাসের জামা পছন্দ করবে? চেষ্টা তো করতে হবে কাকুলি দিদি, পছন্দ তো হতেও পারে। এ কথা বলে টুনি আর টুকি বন প্রধানের বাড়িতে চলে যায়। আর টুনির হাতে জামা দেখে ইকরি খুশিতে লাফাতে থাকে। এই জামা পছন্দের জামা। বাবা দেখেছো বাবা, এই মাসে কত সুন্দর ফুল ঘাস দিয়ে জামা বানিয়েছে, একদম নতুন ডিজাইনের জামা। আমার মেয়ের পছন্দের জামা বানিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ টুনি। তোতা, টুনিকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। এরপর তোতা টুনিকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দেয়, আর স্বর্ণমুদ্রা নিয়ে টুনি ও টুকি খুশিতে বাড়ির দিকে আসতে থাকে। ঠিক তখনই কালু আর কাকুলি তাদের কাছে চলে আসে। কি রে টুনি, সত্যি কি ওই ঘাসের জামা বন প্রধানের মেয়ে পছন্দ করেছে? হ্যাঁ আঙ্কেল, খুব পছন্দ করেছে, আর তাই তো আমাদের 100 স্বর্ণমুদ্রা দিয়েছে। কালু, আমরা যদি ফুল আর ঘাস দিয়ে জামা বানাতাম তাহলে আজ আমরা 100 স্বর্ণমুদ্রা পেতাম। মিথ্যে বললে এমনই হয়। কালু দাদা আমাকে মিথ্যে বলেছিল তোমরা নাকি জামা বানাবে না। মানে তুই যদি জামা বানিয়ে নিয়ে যাস তাই মিথ্যে বলেছিলাম টুনি। আমাকে ক্ষমা করে দে, আর কখনো মিথ্যে বলবো না। কে রে, টুকি মা এলি নাকি? হ্যাঁ মা, আমি। কিন্তু তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে কি করে বুঝলে যে আমি এলাম? ভাগলে মেয়ে আমার, মায়ের মন কখনোই মেয়েকে চিনতে ভুল করে না রে মা। আর তোর পায়ের শব্দ শুনেই আমি তোকে চিনতে পারি। বাইরে বুঝি অনেক কুয়াশা পড়েছে, তাই না রে মা? হ্যাঁ মা, আমরা তো বরফের দেশে এসে বাস করছি, আর বরফের দেশে একটু বেশি ঠান্ডা লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে তুমি কোনো চিন্তা করো না মা। এ দেখো, আমি বরফের দেশের বাইরে থেকে শুকনো কাঠ করিয়ে নিয়ে এসেছি। আজকে রাতটা এটুকু কাঠ জ্বালিয়ে কাটাতে পারবো মা।
আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হচ্ছে তাই না রে মা? কি আর করবি বল, সেই অ্যাক্সিডেন্টের পরে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। এরপর আমাদের ঘর বাড়ি সয় সম্পদ সবকিছু বিক্রি করে দিয়ে তুই আমার চিকিৎসা করালি। তারপরেও আমি সুস্থ হয়ে উঠলাম না। না জানি আর কতদিন এই বরফের দেশে থাকতে হবে। কষ্টের পরে যে সুখ আসে, এটা তো তুমি বলেছিলে মা। তাই তুমি কোনো চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে দেখো। এরপর টুকি তার কাঠগুলো জ্বলন্ত আগুনে দেয় আর মা মেয়ে মিলে আগুন পোহাতে থাকে। এমন সময় টুকিদের দরজায় এসে কে যেন ডাকতে থাকে। এই সময় আবার কে এলো দেখি তো। এই কথা বলে টুকি যেই না দরজা খোলে ঠিক তখনই শিয়ালকে দেখতে পায়। আর শিয়ালকে দেখে টুকি অনেক ভয় পেয়ে যায়। ভয় পেও না, আমাকে একটু তোমাদের ঘরে যেতে দাও। আমার যে খুব ঠান্ডা লেগেছে, আর কিছুক্ষণ বাইরে থাকলে হয়তো আমি মরেই যাব। শিয়ালকে ঠান্ডায় কাঁপতে দেখে টুকির মনে অনেক মায়া হয় আর সে শিয়ালকে ঘরের ভিতরে যাওয়ার অনুমতি দেয়। আর টুকির ঘরে কাঠ জ্বালানো দেখে শিয়াল ও টুনির সাথে আগুন পোহাতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। একে সন্ধে হয়ে এলো যে, আর শুনেছি আজ সারা রাত নাকি অনেক বেশি বরফ পড়বে। আর এরকম অবস্থায় বাইরে বের হওয়া মোটেও ঠিক হবে না। কিন্তু শিয়াল আঙ্কেল, এই অবস্থায় তুমি তোমার বাড়িতে কিভাবে যাবে? আমার তো বাড়ি নেই, তাই তো আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। আরে তোমার কি কষ্ট। মা, ও মা, আজকে রাতে শিয়াল আঙ্কেল আমাদের সাথে থাকতে পারে না? কেন পারে না রে মা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাদের সাহায্য করা উচিত। তাই শিয়াল দাদা আমাদের সাথেই থাকবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এত ঠান্ডা থেকে বাঁচালে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর সবাই যে যার মতো ঘুমিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর শিয়াল ও টুকিদের বাড়ি থেকে চলে যায়। আর টুকি ঘুম থেকে উঠে শিয়ালকে দেখতে না পেরে বলতে থাকে, দেখলে মা, আমরা শিয়াল আঙ্কেলের এত উপকার করলাম, আর সে কিনা চলে যাওয়ার আগে একবার বলেও গেল না। আজ পর্যন্ত অনেকের কাছে গিয়ে আশ্রয় চেয়েছিলাম, তারা সবাই আমাকে আশ্রয় দিয়েছিল ঠিকই, কিন্তু তারা কেউ আমাকে সাহায্য করতে আমার নারকেল ঘরে আসেনি। এটাই আমার শেষ চেষ্টা। দেখি টুনি পাখির ছানাটিকে নারকেল ঘরে নিয়ে আসতে পারি কিনা। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে শিয়াল একটা কাগজে চিঠি লিখে টুনির বাড়িতে চলে যায় আর জানালা দিয়ে চিঠিটা টুনির ঘরে ফেলে দেয়। তারপর তাড়াতাড়ি করে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। আর সকালে টুকি সেই কাগজটা কুড়িয়ে পায়। এটা আবার কি? আরে, এটাতে তো কিছু লেখা আছে, পড়ে দেখি তো। আমি খুব বিপদে পড়েছি টুকি, তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে নদীর ওপারে এসে একটা নারকেল ঘর দেখতে পাবে, ওই ঘরেই চলে এসো। ইতি শিয়াল আঙ্কেল। শিয়াল দাদা আবার কিসের বিপদে পড়েছে? আর সে তো বলেছিল তার থাকার মতো কোনো জায়গা নেই। তাহলে এই নারকেল ঘর কোথা থেকে এলো? তুই যাস না রে মা, এই শিয়াল দাদার নিশ্চয়ই কোনো মতলব আছে। ও নিশ্চয়ই তোকে খেয়ে ফেলার বুদ্ধি করেছে। না মা, আমাকে তো যেতেই হবে। কেউ বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইছে, আর আমি সাহায্য করতে যাব না, তা হয় না মা। আমি শিয়াল আঙ্কেলকে সাহায্য করতে যাব, তবে একা নয়,
পুলিশ আঙ্কেলকে সাথে নিয়ে যাব। এরপর টুকি বরফের দেশ থেকে বের হয়ে বনের ভিতরে চলে যায় আর পুলিশকে সাথে নিয়ে নদীর ওপারে নারকেল ঘরের কাছে চলে যায়। আঙ্কেল, তুমি এই গাছের আড়ালে লুকিয়ে থাকো। আমি ভিতরে গিয়ে যদি কোনো বিপদে পড়ি তাহলে আমি তোমাকে ডাকবো। এই কথা বলে টুকি নারকেল ঘরের ভিতরে চলে যায় আর সেখানে গিয়ে শিয়ালকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। এ কি, শিয়াল আঙ্কেল তো ঘুমিয়ে আছে। তবে কি মায়ের কথাই সত্যি, নাকি শিয়াল আঙ্কেলের কিছু হয়েছে? শিয়াল আঙ্কেল, ও শিয়াল আঙ্কেল! এরপর টুকি শিয়ালকে ডাকতে ডাকতে তার কাছে চলে যায় আর যেই না শিয়ালকে স্পর্শ করে সাথে সাথে শিয়াল কনকের রূপ পেয়ে যায়। আমি মুক্ত হয়েছি। আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। কি মজা, কি মজা। এসব আমি কি দেখছি? এই কে তুমি? আর এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি হলাম কনক আর আমি রাজপুর নামে এক বনে বাস করি। আমার বাবা বনের সব থেকে ধনী পাখি। একদিন আমি তীর আর ধনুক নিয়ে বনে গিয়েছিলাম আর তখনই এক তান্ত্রিক আমার সামনে আসে আর সে আমার দিকে তীর ধরে। কি, এই তান্ত্রিক আমাকে মারতে চায়? আমাকে মারার সাহস তোর নেই তান্ত্রিক? এই কথা বলে তান্ত্রিক আমাকে তীর ছুঁড়ে মারার আগেই আমি তান্ত্রিকের দিকে তীর ছুঁড়ে মারি আর সেই তীরে তান্ত্রিকের কিছুই হয় না। মূর্খ ছানা, তুই আমাকে মারতে চেয়েছিলি? তোর এত বড় সাহস! দাঁড়া, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই এক্ষুনি একটা শিয়াল হয়ে যাবি আর এখানে একটা নারকেল ঘর হবে। সেখানে তুই ততদিনই থাকবি যতদিন না কেউ এই নারকেল ঘরে এসে তোকে মুক্ত করবে। এরপর আমি শিয়াল হয়ে এই ঘরে থাকতে শুরু করি আর এই অভিশাপ থেকে মুক্তি পেতে আমি তোমার মতো অনেকের কাছে চিঠি লিখে সাহায্য চেয়েছি, কিন্তু প্রাণের ভয়ে কেউ আমাকে সাহায্য করতে আসেনি। কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমার মা টুনি মাসির চোখ অপারেশনের সব খরচ আমি দিতে চাই। না কনক, আমি আমার মা চিকিৎসার জন্য কারো কাছে টাকা নেব না। আমার মা বলে কাউকে সাহায্য করে এর বিনিময়ে কিচ্ছু নিতে নেই। তুমি তো বলো আমাদেরকে একে অপরের সাহায্য করা উচিত, আর আমিও তোমাকে সাহায্য করতে চাই। তোমার মা সুস্থ হলে তোমাকে আর এত কষ্ট করতে হবে না। তুমি না করো না টুকি, আজই তুমি টুনি মাসিকে হাসপাতালে নিয়ে যাবে। এরপর টুকি টুনিকে হাসপাতালে নিয়ে যায় আর হাসপাতালে গিয়ে তার মায়ের অপারেশন করায় আর কনক চিকিৎসার সব খরচ দিয়ে দেয় আর টুনিও তার দৃষ্টিশক্তি ফিরে পায় আর বরফের দেশ ছেড়ে টুনি ও টুকি মিলে বনে ফিরে অনেক সুন্দর একটা বাড়ি বানায় আর অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, আমরা যদি কাউকে সাহায্য করি তাহলে সেও আমাদেরকে সাহায্য করবে। এভাবে আমাদেরকে একে অপরকে সাহায্য করে একে অপরের পাশে থাকতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।